section D. Again, first question. When identifying fixed and variable cost, which one of the following is a typical assumption concerning cost behavior? আচ্ছা, এগুলো একদম প্রাইমারি কনসেপ্ট, যে ফিক্সড কস্ট কি ভেরিয়েবল কস্ট কি এগুলো তো আমরা বুঝি। কথা হলে সেটা একটা অ্যাজাম্পশনের কথা বলা হচ্ছে যে when identifying fixed and variable cost, which one of the following is a typical assumption concerning cost behavior? Typical মানে very traditional বা usual assumptionটা এখানে চারটার মধ্যে কোনটা? এটা দেখেন, এটা বুঝতে শুনতে যেরকম খাটখোট্টা কিন্তু বুঝলে অনেক সহজ। A cost, the total costs are assumed to be. Total costs are assumed to be linear when plotted on a graph. Yeah, that means আমরা এই ফাংশনটা চিনি, এটা লিনিয়ার ইকুয়েশন আমরা দেখছি, এটা কস্ট ফাংশন। এরকম একটা ইকুয়েশন আমরা চিনি, y equals to ax plus b। এই ইকুয়েশনটা আমাদের পরিচিত না? এইটারই ন্যারেশন হলো এটা, অথবা যদি বলি এটা সি ফাংশন বা কস্ট ফাংশন। কস্ট ফাংশন ইকুয়ালস টু ভ্যারিয়েবল কস্ট প্লাস fixed cost. So this is the fixed cost. Ax means একটা হলো ইউনিট আর একটা হলো ইউনিট কস্ট পার, that means variable cost. দুইটা মিলে হয় টোটাল কস্ট। This is total cost. লিনিয়ার ইকুয়েশন দিয়ে আমরা ফিক্সড কস্ট এবং ভ্যারিয়েবল কস্টকে সেগ্রিগেট করতে পারি এবং যে কোনো সমস্যার সমাধান করতে পারি। algebraic presentation. Simple. Remember that again. Manchester Airlines is in process of preparing a contribution margin. Contribution margin kit আমরা জেনে গেছি, the sales minus variable cost. Contribution margin per unit হতে পারে, contribution margin ratio হতে পারে, এটা percentage দিয়ে express করা হয়। But basic thing, contribution margin we know. Preparing contribution margin income statement that will allow a detailed look at its variable cost and profitability of operations. Which one of the following cost combinations should be used to evaluate the variable cost per flight of the company's Boston to Las Vegas flight? In একটা concept বলছে হচ্ছে contribution margin income statement. Contribution margin income statement বলতে আমরা কি বুঝি? আলাদা ইনকাম স্টেটমেন্ট সেখানে আবার এই ধরনের একটা অ্যাডজেক্টিভ ইউজ করার কারণটা কি, সেটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট নরমালি যেটা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং আমরা দেখি সেটা প্রেজেন্টেশন তো একটু ডিফারেন্ট। সেলস দিয়ে শুরু হয়, সেলস তারপর কস্ট অফ গুডস সোল্ড, তারপর গ্রস প্রফিট, অপারেটিং কস্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট বাদ দিয়ে এইভাবে আমরা একটা ইনকাম স্টেটমেন্ট বের করি। বাট সামটাইমস কস্ট অ্যাকাউন্টিং এ বিশেষ করে সিবিপি অ্যানালাইসিস এবং আদার্স মার্জিন অ্যানালাইসিস আমরা সাধারণত দেখি যে এরকম যেখানে কন্ট্রিবিউশন মার্জিন অর্থাৎ সেলস দিয়ে শুরু, এখানেও সেলস মাইনাস কন্ট্রিবিউশন ভ্যারিয়েবল কস্ট, সেলস আর ভ্যারিয়েবল কস্টকে সেগ্রিগেট করে দেখানো হয়। তারপরে যেটা থাকে সেটা হলো সিএম, কন্ট্রিবিউশন মার্জিন। এখান থেকে ফিক্সড কস্ট বাদ দিলে যেটা থাকে সেটাকে হলো অপারেটিং ইনকাম বা অপারেটিং প্রফিট। এটা হলো আসলে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং প্রেজেন্টেশন। দিস ইজ কন্ট্রিবিউশন সিএম ইনকাম স্টেটমেন্ট। প্রশ্নটা ছিল কি যে দ্যাট উইল অ্যালাউ এ ডিটেইলড লুক অ্যাট ইটস ভ্যারিয়েবল কস্ট। খুবই স্বাভাবিক, এই ধরনের ইনকাম স্টেটমেন্ট থেকে আমরা ভ্যারিয়েবল কস্টটাকে দেখতে পারি এন্ড প্রফিটেবিলিটি অফ অপারেশনস কো আইডেন্টিফাই করা যায়। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং কস্ট কম্বিনেশন
should we use to evaluate the variable cost per flight? এই জায়গায় একটু মনোযোগ দিতে হবে। ভ্যারিয়েবল কস্টকে ইভ্যালুয়েট করার জন্য কোন কম্বিনেশনটা ইম্পর্টেন্ট বা রিলেভেন্ট। তো দেখেন অপশন এ তে কি আছে, fuel, food service and airport landing fees। এই ধরনের খরচগুলো কি আপনার কাছে মনে হচ্ছে যেগুলো ফিক্সড কস্ট অর ভ্যারিয়েবল কস্ট? ফিউয়েল কি ফিক্সড হওয়া সম্ভব? এটা ভ্যারি করতে পারে। ফুড সার্ভিস ভ্যারি করতে পারে। এয়ারপোর্ট ল্যান্ডিং ফিস, অর্থাৎ যতবার ল্যান্ড করবেন ততবার একটা করে ফি দিতে হবে। অর্থাৎ নাম্বার অফ ল্যান্ডিং অর অ্যাকচুয়াল অ্যাক্টিভিটি অনুযায়ী এটা কম বেশি হতে পারে। অর্থাৎ 10 বার ল্যান্ড করলে একরকম হবে, 5 বার ল্যান্ড করলে এরকম হবে। দ্যাট ইজ ভ্যারিয়েবল ইন নেচার। ফুড সার্ভিস সিমিলারলি, তোমরা বিমানে এটা যদি যেহেতু একটা এয়ারলাইন্সের কথা বলছে, অর্থাৎ যাত্রী যতজন থাকবে ঠিক তত পরিমাণ ফুড সার্ভিস হতে পারে। ফুয়েলের ব্যাপারটাও তাই। সো কিছুই না, এখানে কস্ট গুলাকে একটু আইডেন্টিফাই করা যে এই ধরনের কস্ট গুলো আসলে ভ্যারিয়েবল না ফিক্সড। সো দিস ইজ দ্য কম্বিনেশন অফ অল ভ্যারিয়েবল কস্ট। এখানে আমাদেরকে জাস্ট আইডেন্টিফিকেশন শেখাচ্ছে, বা এখানকার নামটা দেখেন ক্লাসিফিকেশন অফ কস্ট, অর্থাৎ কস্ট গুলা চিনতে আমাদেরকে একটু হেল্প করতেছে। এই জায়গাটা কস্ট চিনতে সুবিধা হলে পরবর্তীতে যে কোনো ধরনের কস্ট অ্যাকাউন্টিং এর প্রবলেম গুলো সলভ করা সহজ হয়। এটা একদম প্রাইমারি স্টেজ, যেটা বাই ডিফল্ট আমরা অনেক কিছুই জানি। 3, a company that manufactures furniture is establishing its budget for the upcoming year. All of the following items would appear in its overhead budget except একটা ফার্নিচার কোম্পানি একটা বাজেট প্রণয়ন করতেছে আপকামিং ইয়ারের জন্য। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে all of the following items would appear in the overhead budget, অর্থাৎ ওভারহেড বাজেটের মধ্যে আসবে এরকম সবকিছুই একটা ছাড়া, যেটা কিনা ওভারহেড কস্টিং এর মধ্যে যায় না, এরকম কোনটা? আচ্ছা, আগে আমরা রাইট অ্যান্সারটা দেখি, তারপর আমরা বাকিগুলো দেখবো যে কেন নিলাম না সেটা। দেখেন freight charges paid for the delivery of raw materials to the company। এই কস্টটা কার সাথে যায়? ইউজুয়ালি freight charges paid for the delivery of raw materials to the company। এই কস্টটা কোনটার সাথে যায়? এটার মানে মাদার হেড কোনটা? এটা অন্য আরেকটা কস্টের কোল্যাটারাল একটা কস্ট। প্রথমত এটা একটা ভ্যারিয়েবল কস্ট, কিন্তু ওভারহেড না। ওভারহেড কস্ট যেগুলো সাধারণত ইজিলি নট ট্রেসেবল সেগুলো হচ্ছে ওভারহেড। আর একদম ইজিলি ট্রেসেবল যেগুলো একদম ভেরি মাচ ভিজিবল যে জিনিসগুলো লাইক র ম্যাটেরিয়ালস এন্ড বা র ম্যাটেরিয়ালস বলতে ডিরেক্ট ম্যাটেরিয়ালস এন্ড ডিরেক্ট লেবার, এই দুটো হলো প্রাইম কস্ট। প্রাইম কস্ট এগুলো হচ্ছে ডিরেক্ট কস্ট এন্ড অলসো ভ্যারিয়েবল, এগুলো ভেরি মাচ ভ্যারিয়েবল। কথা হলো দেখেন ম্যাটেরিয়ালস পারচেস করতে গেলে ম্যাটেরিয়াল ইউজের যে হিসাবটা আমরা বের করি সাধারণত কস্ট, কোনো কিছু কস্ট বের করতে গেলে বা কস্ট ফ্লোতে, এইভাবে আমরা কস্ট অফ গুডস সোল্ড পর্যন্ত বের করতে পারি এই ফ্লোটাতে। সেইখানে প্রথমে থাকে কি ম্যাটেরিয়ালস কস্টিং, যখন আমরা বের করি ওপেনিং ইনভেন্টরি থাকে, ওপেনিং ইনভেন্টরি অফ র ম্যাটেরিয়ালস একটা কিছু থাকে, অ্যাড পারচেস যোগ করে দিই। তো মাল পারচেস করতে গেলে এর সাথে কি যোগ হতে পারে? ট্রান্সপোর্ট বা ফ্রেট চার্জেস। ফ্রেটটাও কিন্তু এর সাথে যোগ। আবার যদি রিটার্ন থাকে, রিটার্নটাকে আমরা অ্যাডজাস্ট করি, মাইনাস করে দিই। ডিফেক্টিভ কোনো কিছু থাকলে আমরা রিটার্ন করে দিই।
এইভাবে যেটা পাওয়া যায় এখান থেকে আমরা বের করি হচ্ছে র ম্যাটেরিয়ালস বা ডিরেক্ট ম্যাটেরিয়ালস অ্যাভেলেবল। এই স্টেজটার নাম হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়ালস অ্যাভেলেবল। এরপরে আমরা যেটা করি এন্ডিং ইনভেন্টরি অফ র ম্যাটেরিয়ালস বা ডিরেক্ট ম্যাটেরিয়ালস, এন্ডিং ইনভেন্টরিটা এখান থেকে আমরা অ্যাডজাস্ট করে দিই, মাইনাস করে দিই। মাইনাস করলে যেটা পাই সেটাকে আমরা বলি ডিরেক্ট ম্যাটেরিয়ালস ইউজড। ডিরেক্ট ম্যাটেরিয়াল ইউজড। এইভাবে পরে যোগ হয় ডিরেক্ট লেবার, তারপরে প্রাইম কস্ট, তারপরে ওভারহেড যোগ করলে আমরা টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট বা প্রোডাকশন কস্ট পাই। দিস ইজ দ্য কস্ট ফ্লো। এরকম কস্ট ফ্লো আমরা পাবো সামনে থেকে, তো পুরাটা দেখাচ্ছি না। সো যেই কারণে এটাকে ভ্যারিয়েবল কস্ট বলা হয়েছে, এবং দিস ইজ নট পার্ট অফ ওভারহেড কস্ট বিকজ এই ফ্রেট চার্জ ইজ দ্য পার্ট অফ ডিরেক্ট ম্যাটেরিয়ালস কস্ট, র ম্যাটেরিয়ালস কস্ট। দ্যাট ইজ ওয়াই দিস ইজ নট ওভারহেড কস্ট। তাহলে বাকিগুলো দেখ, ফ্রিঞ্জ বেনিফিটস পেইড টু দ্য প্রোডাকশন সুপারভাইজার। সুপারভাইজারের বেতন ইউজুয়ালি এটা ওভারহেড, ইনডিরেক্ট কস্ট, এটা সাধারণত ওভারহেড যায়। So overtime paid to the workers who perform production scheduling, overtime. This is also indirect labor cost. This is part of overhead. And cost of glue used to secure the attachment of the legs of the tables. যেহেতু এটা একটা ফার্নিচার কোম্পানি, ধরেন একটা উডেন ফার্নিচার যদি হয়, তাহলে এখানে ডিরেক্ট ম্যাটেরিয়ালস আসলে উড। এখানে পেরেক বা গ্লু, অন্য কোনো আনুষঙ্গিক যে ম্যাটেরিয়ালস গুলো লাগবে এগুলো আসলে ইনডিরেক্ট ম্যাটেরিয়ালস। সো এটাও একটা ওভারহেড কস্ট। সো সি ইজ দ্য রাইট আনসার। 6 নম্বরটা আমরা দেখব। 6 নম্বরটা দেখেন। এখানে একটা টেবিল দেওয়া আছে। Fowler Corporation provides the following summary of its total budgeted production cost at 3 production levels. 3টা অ্যাক্টিভিটি লেভেলে 3 ধরনের বাজেট দেখতে পাচ্ছি আমরা এখানে। 4টা কস্ট ইনভলভ, কস্ট এ, কস্ট বি, কস্ট সি, কস্ট ডি। এই 3টা লেভেল যাই হোক না কেন, আপনার ধরলাম এটা রিলেভেন্ট রেঞ্জ বা হাইস্ট ক্যাপাসিটি এটা 2000 ইউনিটস তারা প্রোডাকশন করতে পারে। 2000 ইউনিটসে দেখেন এক ধরনের কস্ট স্ট্রাকচার, 1000-এ একরকম, 1500-তে একরকম। এখন বলছে এই নিউমেরিক দেখে আপনাকে বলতে হবে যে কস্ট এ কি ধরনের কস্ট, বি কি ধরনের, সি কি ধরনের, ডি কি ধরনের। হ্যাঁ, দেখেন আমরা জাস্ট রাইট অ্যান্সারটা একটু দেখি, তারপরে অ্যানালাইসিস করি। অপশন বিটাকে রাইট অ্যান্সার বলছে ভ্যারিয়েবল কস্ট এ, অর্থাৎ এই লাইনটা হচ্ছে ভ্যারিয়েবল কস্ট। কেন ভ্যারিয়েবল আমরা আলোচনা করতেছি। সেমি ভ্যারিয়েবল এটাকে বলতেছে সেমি ভ্যারিয়েবল, ফিক্সড এটাকে বলছে ফিক্সড, আবার বলছে লাস্ট ওয়ানটা ইজ ভ্যারিয়েবল। আচ্ছা, এটা দেখে কোনো আন্দাজ করা যায় কিনা কেন কস্ট এটা ভ্যারিয়েবল, কস্ট বিটা সেমি ভ্যারিয়েবল, সি ফিক্সড এন্ড ডি ভ্যারিয়েবল কস্ট। আরিফ ভাই কি বলতে পারবেন বা বোঝা যাচ্ছে কিনা? আমি বলতে পারবো। প্রথমটা দেখেন, হ্যাঁ পার ইউনিট যদি আমরা অ্যাজ পার ভলিউম ইউনিটস অনুযায়ী যেটা চেঞ্জ হচ্ছে, কাজে এটা ভেরিয়েবল কস্ট। 1000 ইউনিটের জন্য যেটা লাগতেছে 1500 ইউনিটের জন্য বৃদ্ধি পেল, 2000 ইউনিট তার চেয়ে বেশি বেড়ে গেল। আপনার সাথে একমত, কিন্তু বেড়ে যাচ্ছে এটা সেমি ভ্যারিয়েবলের ক্ষেত্রেও কিন্তু বাড়তেছে, চেঞ্জ হচ্ছে, ইটস ওকে। বাট বোথ কেসেস এ আর বি তে উভয় ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হয়েছে। তাহলে আমরা একটু ইয়ে করে দেখতে হবে, মানে আপনার হলো হিরো ভাই আমি একটু শেয়ার করি। হ্যাঁ শেয়ার। আচ্ছা তো দেখেন আমরা খেয়াল করে দেখেন তিনটে যে লেভেল আছে, লেভেল একটু পাওয়ারফুল লেভেল, এখানে যে ডিফারেন্সটা হবে 500 করে 500। আচ্ছা 500 প্রথম 1000 1500। আচ্ছা কস্ট এর যে কস্টটা ভেরিয়েবল কস্টের সাথে ওই কস্ট 1500 লেভেলের যে কস্ট বের করেন, মাত্র বের করে যদি আপনি 500 ভাগ করেন, দেখবেন যে আপনার কস্ট পার ইউনিট সেম 1.4।
অর্থাৎ এক্স্যাক্টলি যখনই এক্স্যাক্টলি আপনার এটা বাড়ছে লেভেলটা এক্স্যাক্টলি ইউনিট উৎপাদনের সাথে আপনার কষ্ট বেড়ে যাচ্ছে, এটাই অর্থাৎ কারণে দেখেন এটা। অ্যাক্টিভিটি লেভেল যখন 1000 তখন দেখেন পার ইউনিট ভ্যারিয়েবল কস্ট হচ্ছে 1.42, তাই না? আবার এখানে 2130 কে যদি আপনি 1500 তে ভাগ দেন একই রেজাল্ট আসবে 1.42, এখানেও তাই 1.42। আচ্ছা, আমরা কি জানি যে ভ্যারিয়েবল কস্ট যে কোনো উইদিন দ্য পার রিলেভেন্ট ইউনিটের রেঞ্জ সমান, পার পার ইউনিট ভ্যারিয়েবল কস্ট will রিমেন be সেম। constant, এটা একদম সেম থাকবে, রিমেইন সেম থাকবে। That is why this is variable cost, confirm আমরা। আর পরেরটা পার ইউনিট সেম নাই, একটু চেঞ্জ আছে, এই জন্য Exactly, সেমি change আছে, right, change আছে but not equally, we per unit জি। we range টা একরকম না, but it is changing, so it is semi variable, হ্যাঁ, আর এটা একেবারে ভ্যারিয়েবল, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। এটা তো আবার এটা তো তৃতীয়টাতে এমনি দেখাই যাচ্ছে, আর দেখাই যাচ্ছে ফিক্সড, অর্থাৎ রিলেভেন্ট রেঞ্জ যাই হোক না কেন উইদিন দিস রিলেভেন্ট রেঞ্জ এটা টোটাল ফিক্সড কস্ট উইল রিমেইন সেম, সো দিস ইজ ফিক্সড কস্ট। এখানেও তাই, এখানেও দেখেন এটা পার ইউনিট ইকুয়ালি চেঞ্জ হচ্ছে, আপনি একটু টেস্ট করে দেখতে পারেন, 1000 দিয়ে ভাগ দিলে এটা হবে হ্যাঁ দেখছি আমি, 1.63, ঠিক আছে। এটা 1.63 হবে, সো দিস চেঞ্জ, দিস ইজ ভ্যারিয়েবল কস্ট। সুন্দর একটা প্রশ্ন। এখান থেকে আমরা বুঝলাম যে ভ্যারিয়েবল কস্ট কি, সেমি ভ্যারিয়েবল কি, ফিক্সড কস্ট তো জানি। ওকে, টপিকটার নাম খুব মনোপুত হয়েছে যে ক্লাসিফিকেশন অফ কস্ট। যত রকমের ক্লাসিফিকেশন আছে সব, আরো কত রকমের যে আছে দেখেন কনসেপ্ট, যেগুলো সিমিলার প্রশ্ন আমি ওগুলো রিপিট করি নাই, আমি স্কিপ করে যাচ্ছি। সাত নাম্বার দেখতে পাই দেখেন, Roberto Johnson is the manager of Sleepwell Inn, one of the chain of motels located throughout the United States. An example of an operating cost at Sleepwell that is semi-variable. নিচের কোন কস্টটা সেমি ভ্যারিয়েবল, এবং এটা বলছে এটা একটা হোটেল বা মোটেল, এর একটা কস্ট আছে যেটা কিনা সেমি ভ্যারিয়েবল। যেমন দেখেন এখানে রাইট অ্যান্সারটা সরাসরি দেখেন, ইলেকট্রিসিটি বিল, electricity bill is semi-variable. Why? ইলেকট্রিসিটি বিল আপনার পার ইউনিট ঠিক থাকে না, দেখবেন যে 100 ইউনিটের জন্য একরকম বিল, আবার 300 ইউনিটের জন্য বিলটা ডিফারেন্ট হয়ে যায়, এই জন্য সেমি ভেরিয়েবল। That means এটা অল ওভার দ্য ওয়ার্ল্ড একই নিয়ম। প্রথমত যেমন আমাদের একটা মিটার চার্জ আছে, তাই না, একটা অংশ আছে কিন্তু ফিক্সড, ইলেকট্রিসিটি বিলের একটা পোরশন আছে ফিক্সড, আর বাকিটা হচ্ছে ইউনিট অনুযায়ী ওঠে ভ্যারিয়েবল হিসেবে। দ্যাটস ওয়াই আপনার যখন 300 ইউনিট যখন হবে তখন দেখবেন পার ইউনিট একরকম পড়ছে, 150 ইউনিট হলে দেখবেন পার ইউনিট আরেক রকম পড়ছে। দ্যাটস ওয়াই দিস ইজ সেমি ভ্যারিয়েবল। তাহলে আমরা মানে 6 নাম্বার এবং 7 নাম্বারের মধ্যে খুব মিল আছে প্রশ্নটা, যে সেমি ভ্যারিয়েবলের উদাহরণ দিতে বললে আমরা বলতে পারি, অর্থাৎ যেটার মধ্যে কিনা ফিক্সড এবং ভ্যারিয়েবল দুইটাই আছে, এই কারণে এটা পার ইউনিট কখনো অ্যাক্টিভিটি লেভেল অনুযায়ী সিমিলার বা একই হারে চেঞ্জ হয় না। এটা মানে দুইটা কম্পোনেন্টই আছে এই ধরনের এক্সপেন্ডিচার কস্টের মধ্যে। 8 নাম্বারটা দেখেন, 8 নাম্বারটা হচ্ছে একটা লিনিয়ার ইকুয়েশনের এক্সাম্পল একটা। The management has prepared a graph showing the total cost of operating branch warehouses throughout the country. The cost line crosses the vertical axis at 2 lakhs. The total cost of operating one branch is 350. Total cost of operating one branch is 350. Okay. The total cost of operating 10 branches is 17 lakhs. For purposes preparing a flexible budget কোনটা, যেটা কিনা অ্যাকচুয়াল অ্যাক্টিভিটি লেভেল অনুযায়ী কম বেশি হতে পারে, সেটাই হলো ফ্লেক্সিবল বাজেট। Based on the number of the branch warehouses in operation, what formula should be used to determine budgeted cost at various level of activity? Yeah, flexible budget এর সাথে আসলে very much linked বা একদম
ইজিলি এক্সপ্রেস করতে পারেন সেটা হচ্ছে এই ফর্মুলাটা y ইকুয়ালস টু ax প্লাস b বা যেটাকে যাই বলেন vc প্লাস fc, এই ইকুয়েশন দিয়ে ইজিলি এক্সপ্রেস করা যায়। মানে অর্থাৎ এই জায়গাটা আসলে নির্ধারণ করে আপনার অ্যাক্টিভিটি লেভেল, হ্যাঁ, কত ইউনিট বা কত বার, এই ধরনের এটা এখানে করা যায়। আর একটা অংশ আছে এখানে যে পার ইউনিট কস্ট কত, পার ইউনিটের সাথে কত টোটাল ইউনিট যোগ করলে গুণ করলে এই অ্যাক্টিভিটি লেভেলটা নির্ধারণ করা হয়। ফিক্সড কস্ট তো ফিক্সড। প্রশ্নটা আসলে এইরকমই, একটা ব্রাঞ্চ অপারেট করতে টোটাল কস্ট যদি 350 হয় আর ভার্টিক্যাল অ্যাক্সিস এখানে একদম একটু জিওমেট্রিক কথা বলছে, সরাসরি বলতে পারতো যে 2 লাখ হলো ফিক্সড কস্ট, তা বলে নাই। হ্যাঁ, ভার্টিক্যাল অ্যাক্সিসে যেটা থাকে সেটা ফিক্সড কস্ট। তো ফিক্সড কস্ট যদি 2 লাখ হয় তাহলে ভ্যারিয়েবল কস্ট কত একটা ইউনিটের জন্য? 150। আচ্ছা, বলছে তাহলে 10টা ব্রাঞ্চ, তো টোটাল কস্ট অফ অপারেটিং 10 ব্রাঞ্চ হলো 17 লাখ টাকা। সেটা তো আমি বুঝে গেছি, একটার জন্য ভ্যারিয়েবল কস্ট 1.5 লাখ, 10টার জন্য ভ্যারিয়েবল কস্ট, টোটাল ভ্যারিয়েবল কস্ট 15 লাখ, আর ফিক্সড কস্ট হলো 2 লাখ। এই দিয়ে আমি কস্টটাকে সেগ্রিগেট করে ফেললাম, আসলে 17 লাখ। ইটস ওকে। এখন জানতে চাইছে যে এটা আসলে লিনিয়ার ইকুয়েশনে এক্সপ্রেস করলে দেখতে কেমন হবে, সেটাই হলো এটা। দিস ইজ একটু উল্টা করে দিছে যাতে কনফিউশন বাড়ে আমাদের। আসলে কনফিউশনের কিছুই নাই, যোগ তো যোগের সামনে পিছনে যেটাই দিক b প্লাস x করে রাখি। হ্যাঁ এক্স্যাক্টলি, এই x হলো 10, হ্যাঁ এই 10 বসায় দিলে দেখেন আপনার 17 লাখ মিলে যাবে। সো এটা একটা লিনিয়ার ইকুয়েশনের এক্সপ্রেশন, ভেরি সিম্পল। নয় নাম্বারটা একটু দেখবো, এটা দেখতে যত বড় হোক না কেন প্রশ্নটা দেখেন, শুধু কিছুই নেই এখানে। দুইটা প্রোডাক্ট, পাওয়ার ড্রিল, পাওয়ার সো, কস্ট স্ট্রাকচার দেওয়া, র ম্যাটেরিয়ালস, মেশিনিং এট অ্যাসেম্বলি কস্ট, পার আওয়ার, ভ্যারিয়েবল কস্ট, ফিক্সড কস্ট, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। এখন এখানে প্রশ্নটা ছিল দ্য টোটাল ওভারহেড কস্ট, total overhead cost of 13.5 for each cook's power saw, মানে দুইটা ডিভিশন বা দুইটা প্রোডাক্ট, পাওয়ার সো ডিভিশনে টোটাল ফিক্সড টোটাল ওভারহেড কস্ট 13.5 ইজ এটা কি ধরনের কস্ট, এটা হলো প্রশ্ন। এটা কি ধরনের কস্ট? এটা হচ্ছে দেখেন মিক্সড কস্ট। টোটাল ওভারহেড কস্ট 13 টাকা 50 পয়সাকে বলা হচ্ছে মিক্স কস্ট। কথা হলো মিক্স কস্ট কি, এই কনসেপ্টটাই যথেষ্ট আমাদের। এখানে 13 টাকা না 15 টাকা, এটা আমাদের জন্য খুব একটা ডিফিকাল্ট কোনো কিছু না। টোটাল ওভারহেড কস্ট, টোটাল ওভারহেড বলতে আসলে কি বোঝায়, এটাকে ভাঙলে কি কি পাবে? রাইট, ফিক্সড পাওয়া যাবে, মানে ফিক্সড ওভারহেড প্লাস ভ্যারিয়েবল ওভারহেড। তো ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড, ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড একই জিনিস। এইটা তো টোটাল বললে কিন্তু এই দুটো জিনিস আছে, যখন এই দুটো থাকে সেটাই হলো আসলে মিক্সড কস্ট। দিস ইজ মিক্সড, নাথিং এলস। এখানে 13 টাকা 15 টাকা কোনো বিষয় না। Because there are both fixed and variable overhead cost, the total overhead cost is a mixed cost. এটা একটা কনসেপ্ট ক্লিয়ার, বাট অঙ্কটা দেখতে না জানি কি কিছুই না। এটা একটা জানার বিষয়, ডিসক্রিশনারি কস্ট। হোয়াট ইজ ডিসক্রিশনারি কস্ট? জাস্ট ডেফিনেশনটা দরকার আমাদের। ডিসক্রিশনারি কস্ট বলতে আমরা কি বুঝি? শুধু আমরা ডেফিনেশনটা দেখে এখান থেকে চলে যাব। ডিসক্রিশনারি কস্ট হচ্ছে those management decides to incur in the current period to enable the company to achieve objectives other than the filing of orders
placed by customers. আচ্ছা, এখানে সহজ সরল ডেফিনেশন দ্বারা দেয় না এমসিকিউর ভিতরে, এটা মূল জানার বিষয়টা সেটা দেখেন। ডিসক্রিশনারি কস্ট আর কস্ট দ্যাট ম্যানেজমেন্ট মে চুজ, মাস্ট বলে নাই কিন্তু, খেয়াল করেন, মে মানে আপনার স্বাধীনতা আছে, এটা এখানে একটা ফ্লেক্সিবিলিটির ব্যাপার আছে। The discretionary cost are costs that management may choose to incur or not, that means আপনি করতেও পারেন নাও করতে পারেন, without a substantial impact on the business. হ্যাঁ, এখানে একটু কমাইলে বা বাড়াইলে ব্যবসার মহাভারত অশুদ্ধ হবে না। Employee training is often given as an example of a discretionary cost. এমপ্লয়ীদের ট্রেনিং দিতেও পারেন নাও দিতে পারেন, 50 জনকে দিতে পারেন, 100 জনকেও দিতে পারেন, দ্যাট মিন্স এখানে আপনি হেরফের করতে পারছেন। There is no direct correlation between the level of activity and discretionary cost. এটা হলো মূল কনসেপ্ট, বেসিক ডেফিনেশন। আর একটা এক্সাম্পল আছে ডিসক্রিশনারি কস্টের, খুব কমন এক্সাম্পল, প্রশ্ন আছে রিলেটেড, সেটা হচ্ছে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশনও থাকে, অথবা মার্কেটিং এক্সপেন্স, মার্কেটিং, তারপর অ্যাডভার্টাইজিং, এই ধরনের কস্টগুলা আপনার লেভেল অফ অ্যাক্টিভিটির সাথে সরাসরি কোনো সম্পর্ক নাই। আপনি ইচ্ছা করলে বাজেট বাড়াতে পারেন, কমাইতে পারেন, অর্থাৎ এখানে একটা স্বাধীনতা আছে। এই ধরনের কস্টগুলোকে আসলে ডিসক্রিশনারি কস্ট বলা হয়। এমপ্লয়ি ট্রেনিং এটাও এক ধরনের ডিসক্রিশনারি কস্টের উদাহরণ, বাট সবচেয়ে বেশি এক্সাম্পল আসে এইটার, সেলিং, ডিস্ট্রিবিউশন, মার্কেটিং আর অ্যাডভার্টাইজিং। So within the relevant range, fixed cost per unit will, within the relevant range, fixed cost per unit will, খুবই সহজ কিন্তু ট্রিকি, মানে খুব দ্রুত অ্যান্সার করার ক্ষেত্রে এগুলো ভুল হয় সাধারণত, এই জন্য দেওয়া। Fixed cost per unit will decrease as the activity level increase. Clear এটা? এই ধরনের প্রশ্ন স্লিপ করার সম্ভাবনা থাকে, যদিও খুবই কনসেপ্টের দিক থেকে খুব সহজ, কারণ আমাদের মাথায় একটা জিনিস বিল্ট ইন হয়ে গেছে, সেটা হচ্ছে ফিক্স, আমরা মানে শুনে পরে অভ্যস্ত যে ফিক্সড কস্ট উইল রিমেইন সেম বা কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টটা মাথায় থাকার কারণে এই ধরনের একটা ট্রিকি সেন্টেন্সের কারণে আমাদের প্রশ্নের উত্তর দিতে অনেক সময় ভুল হতে পারে। হ্যাঁ, ফিক্সড কস্ট তো ফিক্স থাকবেই, ঠিক আছে। তো 2000 ইউনিট ফিক্স কস্ট যদি 10,000 হয় আর আমার প্রোডাকশন যদি 2000 ইউনিট হয়, তাহলে আমার পার ইউনিট কত করতেছে? 5 টাকা। কিন্তু যখন আমি 4000 প্রোডাকশন করব, যদি আমার রিলেভেন্ট রেঞ্জের মধ্যে থাকে, ক্যাপাসিটির ভিতরে থাকে, যদি আমি 4000 প্রোডাকশন করি, সেক্ষেত্রে আমার ফিক্স কস্ট পার ইউনিট হয়ে যাবে 2.5 টাকা। এটা হলো বিষয়। পার ইউনিট উইল ডিক্রিজ অ্যাজ দ্য অ্যাক্টিভিটি লেভেল ইনক্রিজ। তো যত বেশি প্রোডাকশন করব, আমার ফিক্স কস্ট পার ইউনিট অথবা অ্যাভারেজ ফিক্স কস্ট, এই কথাটাও বলা থাকতে পারে, অ্যাভারেজ ফিক্স কস্ট উইল ডিক্রিজ। So, which of the following is the best example of a variable cost? খুব সিম্পল একটা প্রশ্ন, নিচের কোনটা ভ্যারিয়েবল কস্ট, এটা খুঁজে বের করতে হবে। দেখেন, ভ্যারিয়েবল কস্ট, কস্ট অফ র ম্যাটেরিয়ালস, এখানে কোনো সন্দেহ, কোনো বিতর্কের জায়গা নেই। কস্ট অফ র ম্যাটেরিয়ালস ইজ ভ্যারিয়েবল কস্ট, এবং ভেরি মাচ এটা ডাইরেক্ট কস্ট, কস্ট অফ র ম্যাটেরিয়ালস। বাট এটা ডাইরেক্ট হতে পারে, ইনডিরেক্ট হতে পারে। কস্ট অফ র ম্যাটেরিয়ালস, ওকে। এখানে দেখেন ইন্টারেস্ট চার্জ, ডেপ্রিসিয়েশন, এগুলো কিন্তু ফিক্সড চার্জ। ইন্টারেস্ট চার্জ, ট্যাক্সেস, এগুলো ফিক্সড চার্জ। The corporate president's salary নির্দিষ্ট হারে যদি দিতেই হয়, it should be fixed. Property taxes, MCQ থেকে আমরা জানতে পারতেছি কোনটা আর কোনটা না।
আরেকটা ইম্পর্টেন্ট ডিসিশন ঠিক না, ডেফিনেশন 13 নম্বর প্রশ্ন। কমিটেড কস্ট কোনটা? আরিফ ভাই বলুন, কমিটেড কস্ট মনে পড়ছে না ভাই? মনে পড়ছে, আচ্ছা মনে পড়ে যাবে, সমস্যা নেই। কমিট, আচ্ছা দেখেন, কমিটেড বলতে তো বোঝাই যাচ্ছে একটা দৃঢ়তা আছে এর মধ্যে, মানে ভেরি মাচ রিজিড, করতেই হবে, কমিটমেন্টের মতোই বিষয়টা। দেখেন, governed mainly by past decisions that established the current levels of operating and organizational capacity, and that only change slowly in response to small changes in capacity. যদিও এখানে কথাটা অত জোর দিয়ে বলা হয়নি, চেঞ্জ স্লোলি in response to small changes in capacity, but governed mainly by the past decisions that established the current levels of operating and organizational capacity, and that only change. আচ্ছা সিম্পল, ওরা এমসিকিউর ভিতরে প্লেন ডেফিনিশনটা ভাবে কখনোই দেয় না, একটু ঘোরানো পেছনে করা থাকে। আচ্ছা জোরাই আপু হ্যান্ড রেইজ করছে, জোরাই আপু বলেন। এটা কি সাঙ্ক কস্ট? ডেফিনেটলি সাঙ্ক, বাট একেবারে সরাসরি সাঙ্ক বলতে পারবেন না। সাঙ্ক কস্টের সাথে রিলেটেড যেটা পাস্ট ডিসিশন কোনটা? যেমন ধরেন আপনার ল্যান্ড, বিল্ডিং, মেশিন অলরেডি ইউ হ্যাভ এস্টাবলিশড, ইউ হ্যাভ এ সেটআপ, এই সেটআপের অংশটা হচ্ছে পাস্ট ডিসিশন। বাট কমিটেড কস্ট হচ্ছে এই যে সাঙ্ক কস্ট বা হিস্টোরিক্যাল কস্টের কারণে যেই অ্যাসেটটা আপনি তৈরি করছেন বা যেটা ইনফ্রাস্ট্রাকচার ইউ হ্যাভ, সো এইটাকে মেনটেন করার জন্য এবং অপারেশন এবল রাখার জন্য, অথবা রেডি টু প্রডিউস সাম গুডস, যে খরচটা আপনাকে করতেই হবে, এটার মেইনটেনেন্স হোক, এটার ফুয়েল হোক, আপনি করতে বাধ্য। আপনি ফ্যাক্টরি বানাইছেন, দিস ইজ পাস্ট কস্ট, দিস ইজ ইয়ার পাস্ট ডিসিশন। বাট এইটাকে অপারেশন যোগ্য করার জন্য, এটাকে সামনে টেনে নিয়ে যাওয়ার জন্য যে খরচটা আপনাকে করতে হবে, সেটার নামই হচ্ছে কমিটেড কস্ট। এখানে সিম্পলি ডেফিনেশনটা এখানে দেওয়া আছে, সরি, কমিটেড কস্ট ডেফিনেশনটা একটু দেয়। cost for the company's infrastructure, এই ইনফ্রাস্ট্রাকচারটা হলো আপনার পাস্ট ডিসিশন। Their costs that are required in order to establish and maintain the readiness to do business চালু রাখার জন্য এটা আপনাকে করতেই হবে। Examples are fixed assets such as property, plant and equipment, and intangible assets such as the purchase of franchise. They're usually on the balance sheet as assets and become expenses in the form of amortization and depreciation. মিলছে? মানে ট্যানজিবল হইতে পারে, ইনট্যানজিবল হইতে পারে। তো ট্যানজিবল অ্যাসেটের ক্ষেত্রে আসলে অ্যামোর্টাইজেশন শব্দটা যায় না। ট্যানজিবল অ্যাসেট লাইক ল্যান্ড, বিল্ডিং, মেশিন, এগুলো আমরা কি করি? ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশনটা তো এক্সপেন্স, হ্যাঁ, এটা নরমালি আমরা ফ্যাক্টরি ওভারহেডের সাথে অ্যাড করি বা ম্যানুফ্যাকচারিং ওভারহেডে দেখাই দেই, বাট দিস ইজ এক্সপেন্স। এক্সপেন্স মিন্স কস্ট। আর ইনটেনজিবল অ্যাসেট লাইক ফ্র্যাঞ্চাইজি বা লাইসেন্স হতে পারে, কোন একটা অনুমোদন হতে পারে, এই ধরনের খরচগুলোকে আমরা অ্যামোর্টাইজ করি বছরে বছরে, বাট দিস ইজ অলসো এক্সপেন্স। So these are the example of committed cost. এবং স্লোলি রেসপন্স করে, দীর্ঘমেয়াদী। আচ্ছা, সহজ প্রশ্ন, রিলেভেন্ট রেঞ্জ ব্যাপার নাই।
Cell company has discovered that the cost of processing customer invoices, this is the activity, is strictly variable within the relevant range. Which one of the following statements concerning the cost of processing customer invoices is incorrect? Cost of processing customer invoice, দেখা গেল প্রতিটা ইনভয়েস প্রসেস করতে আপনার খরচ হয় 10 টাকা বা 20 টাকা যাই হোক, এটা এক ধরনের ভ্যারিয়েবল কস্ট, অর্থাৎ যতগুলা ইনভয়েস প্রসেস করবেন ওর সাথে 10 দিয়ে গুণ দিলে একটা অ্যামাউন্ট বের হবে, সেটা হবে আপনার টোটাল ভ্যারিয়েবল কস্ট। বাট এখন এটার সাথে একটা ফলস স্টেটমেন্ট আছে, সেটা আমাদেরকে বের করতে হবে, সেটা হচ্ছে এটা, অর্থাৎ রিগার্ডিং ভ্যারিয়েবল কস্ট একটা ফলস স্টেটমেন্ট হলো the cost per unit for processing customer invoice, বা এটার মূল ফর্মটা হলো ভ্যারিয়েবল কস্ট, the cost per unit of variable cost will decline as the volume of customer invoices increase. এটা একটা ডাহা মিথ্যা কথা না? অ্যাক্টিভিটি লেভেল ধরেন 2000 ইউনিটস আর অ্যাক্টিভিটি লেভেল ধরেন 4000 ইউনিটস, এর সাথে ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট কম বা বেশি হওয়ার কোনো সুযোগ আছে? সুযোগ নেই। এই কথাটাই বলছে। হ্যাঁ, এখানে সরাসরি ভ্যারিয়েবল কস্ট না বলে বলছে কি একটা অ্যাক্টিভিটি দিয়ে বুঝাইছে প্রসেস অফ কাস্টমার ইনভয়েসেস উইল ডিক্লাইন, এবং পার ইউনিট ভ্যারিয়েবল কস্ট কখনোই ডিক্লাইন করবে না, ইউনিট যাই হোক না কেন। এটা একটা ডেফিনেশন জানতে হবে, ম্যাথ করতে গেলে এই ইয়েটা এই কনসেপ্টটা লাগবে। কনভার্সন কস্টের ম্যাথ থাকে, খুব ছোট সিম্পল ম্যাথ। কনভার্সন কস্ট কি এটা জানলে আমরা জাস্ট ওখান থেকে বের করতে পারবো, আইডেন্টিফাই করতে পারি। কনভার্সন কস্ট প্রাইসিং, হোয়াট ইজ কনভার্সন কস্ট প্রাইসিং? সরাসরি ডেফিনেশনটা দেখে নিতে হবে। And also that could be used when the customer furnishes the material used in manufacturing a product. অর্থাৎ একটা ম্যানুফ্যাকচারিং প্রসেসকে মানে ফিনিশড গুডস পর্যন্ত নিয়ে যাইতে যে খরচটা লাগে, আরেকটু ডিটেইলস দেখি দেন। কনভার্সন কস্ট আর কস্ট অফ কনভার্টিং দ্য ম্যাটেরিয়ালস মানে র ম্যাটেরিয়াল করেন, conversion cost or cost of converting the raw materials to finished products. এর ভিতরে আরো অনেক খরচ আছে, এই গ্যাপের মধ্যে যে খরচটা হয় সেটা হলো conversion cost. They include direct labor, manufacturing overhead, both fixed and variable. As such, in a situation in which the customer provides the materials, conversion cost pricing could be appropriate because conversion cost would be the only cost involved. That means in between cost, raw materials to finished goods এর ভিতরে যে কস্টগুলো থাকে সবগুলো আসলে কনভার্সন কস্ট আছে। যাবতীয় সবকিছু। আর একটা ডেফিনেশন আছে, অর্থাৎ আমাদের সেকশন ডি এর চ্যাপ্টার 1 এ যত রকম ডেফিনেশন ছিল বই পড়লে আমরা যা শিখতাম সবগুলো এখানে আছে। And imputed cost. What is imputed cost? Imputed cost. Imputed cost হচ্ছে সেইটাই, and imputed cost is one that does not need to be paid out in cash. আপনি ক্যাশে দিতে হবে না, but still relevant for decision making. আমরা সিদ্ধান্ত গ্রহণের জন্য ইম্পর্টেন্ট। লাইক অনেক সময় কি হয় মার্জিনাল অ্যানালাইসিসে কিন্তু আমরা এই কাজটা করি, যে আপনাকে আসলে যে কস্টগুলো নিয়ে আমরা কনসিডারেশন করি অনেক ভেরি মাচ রিলেভেন্ট, বাট ইউ ডোন্ট নিড টু পে ইন ক্যাশ, বাট দিস ইজ
This can influence your decision. এটা কি অপরচুনিটি কস্ট ইনপুট কস্ট? Very much, অপরচুনিটি কস্ট very much right. Imputed cost. Imputed বলে যাচ্ছে এটা যে আসলে ইকোনমিক কস্ট, যে তার কস্ট দুই রকম, অ্যাকাউন্টিং কস্ট আর ইকোনমিক কস্ট। So a cost that does not entail any dollar outlay. Dollar outlay মানে হচ্ছে cash outlay. Cash outlay না বলে dollar outlay বলছে আর কি, but is irrelevant to the decision making process. Opportunity cost can be a best example. Imputed. So আমাদের concept clear হচ্ছে। 23 দেখেন, a cost that always can be physically traced to a cost object. A cost that always can be physically traced to a cost, যেটা মানে easily trace out করা যায় এই কস্টটাকে, বা একটা প্রোডাক্টের মূল অংশ জুড়েই যার ভূমিকাটা, সেটা হলো this is called prime cost. So prime cost আমরা ইতিমধ্যে জানি what is prime cost. Direct material used plus direct labor, এই দুইটা মিলে হয় prime cost. This is very much direct. That means very easily but physically visible, physically traceable. So direct আর indirect যে কস্টের ব্যাপারটা, ডিরেক্ট আর ইনডিরেক্টের মধ্যে আসলে মেইন পার্থক্য যায় বা যেই কারণে পার্থক্যটা করা হয় সেটা কিন্তু ট্রেসেবিলিটি। হ্যাঁ, একই জিনিস, সামটাইমস সাম ম্যাটেরিয়ালস আর ডিরেক্ট, সাম ম্যাটেরিয়ালস আর ইনডিরেক্ট। সো যেই ম্যাটেরিয়ালসটাকে আমরা ইনডিরেক্ট ক্যাটাগরিতে রাখি সেটাকে সাধারণত কিন্তু আমরা ওভারহেড কস্টিং এর মধ্যে ফেলে দিই, মানে এটা একটা খিচুড়ি, কোনো রেসিপি লাগে না, জাস্ট আপনি ঢেলে দিলেন হয়ে গেল। বাট যেটা ভেরি মাচ ট্রেসেবল এন্ড ফিজিক্যালি, যেমন উদাহরণ হিসেবে একটা ফার্নিচার ক্ষেত্রে টেবিলের মধ্যে কি থাকে, একটা টেবিল যদি একটা প্রোডাক্ট হয়, টেবিলের ডিরেক্ট ম্যাটেরিয়ালসটা কি হয়, যদি কাঠের টেবিল হয় ডিরেক্ট ম্যাটেরিয়ালটা সাধারণত হবে কাঠ, বা রুটির ডিরেক্ট ম্যাটেরিয়ালস হবে আটা। কিন্তু এখানে কিন্তু শুধু আটা দিয়ে কিন্তু রুটি হয় না, এখানে হয়তো চিনিও লাগতে পারে, ডিমও লাগতে, হয়তো আমরা আরো কিছু সুগন্ধি লাগতে পারে, লবণ লাগতে পারে। তো এরকম যা যা লাগছে এগুলো সবকিছুই হবে ইনডিরেক্ট ক্যাটাগরিতে। দ্যাট মিন্স দিস ইজ নট ইজিলি ট্রেসেবল। মুখে দিলে না তারপর আপনি বুঝতে পারবেন যে কি কি আছে, অনেক সময় বলাও যাবে না যে এই রুটির মধ্যে কি কি আছে ইনগ্রেডিয়েন্টস, কিন্তু আটাটাকে সহজেই ট্রেস করা যায়। এইরকম যেমন ডিরেক্ট লেবারের ক্ষেত্রে যেটা কিনা একেবারে সরাসরি যেই কর্মীর হার যেখানে যেত, দ্যাট মিনস ওয়েজ বেসড, নট স্যালারিড, দিস ইজ ডিরেক্ট লেবার। বাট ওদের লেবারের সর্দারের বেতন যদি স্যালারি, ওর পেমেন্টটা যদি স্যালারিড হয় তাহলে ওকে কিন্তু আবার ইনডিরেক্ট লেবারে ফেলা হয়। আবার ডিরেক্ট লেবারের যদি ওভারটাইম থাকে, ওভারটাইম এক্সট্রা, ওভারটাইম প্রিমিয়াম, এই ধরনের অ্যাডিশনাল খরচটাকে আবার ইনডিরেক্টের মধ্যে ফেলা হয়। সো বেসিক জিনিস হলো ডিরেক্ট লেবার আর ডিরেক্ট ম্যাটেরিয়ালসটাই হচ্ছে প্রাইম কস্ট। এটাও ইম্পর্টেন্ট। A cost that bears an observable and non-relationship to quantifiable activity base is it's simply a definition. A cost that bears an observable and non-relationship to a quantifiable activity base is an engineered cost. This is called engineered cost. So engineered cost-টাকে বুঝতে আরেকটু যদি আমি ডিটেইলস দেখি তাহলে এখানে একটু দেখে নিতে পারেন। The engineered cost are costs that have a definite physical relationship to the activity base or measure.
দ্যাট মিনস আমি সবসময় একটা কথা বলি যে কস্ট অ্যাকাউন্টিং এর পেছনে কিন্তু ইঞ্জিনিয়ারদের একটা বড় হাত আছে। হ্যাঁ, কারণ আপনি যে ম্যাটেরিয়ালস এর এস্টিমেটটা নিয়ে আসছেন, যে এক বা মেশিন আওয়ারের কথা যে আমরা বলি, যে একটা মেশিনের একটা ফ্যাক্টরির টোটাল মেশিন আওয়ার ধরেন 10,000, এটা কে দিচ্ছে? এটা কিন্তু কোনো অ্যাকাউন্টেন্ট দেয় নাই, মানে এই এই ক্যালকুলেশনটা কোনো অ্যাকাউন্টেন্ট করে না। অ্যাকাউন্টেন্ট যেটা জানে যে এই 10,000 মেশিন আওয়ারকে অ্যাক্টিভ রাখতে হলে কত খরচ হবে, বা 10,000 মেশিন আওয়ার ইউজ করে আমি কোন প্রোডাক্ট কতগুলো তৈরি করতে পারবো, সেক্ষেত্রে আমার খরচ কত হবে, এটা হলো অ্যাকাউন্টেন্ট বা কস্ট অ্যাকাউন্টেন্ট বা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টরা জানে। বাট এই যে মেশিন ক্যাপাসিটি 10,000 মেশিন আওয়ার বা 10,000 লেবার আওয়ার্স, হ্যাঁ, এই বা একটা প্রোডাক্টের জন্য ধরেন 100 গ্রাম র মেটেরিয়ালস লাগবে এক ইউনিট ফিনিশ কোর্সের জন্য, এই এস্টিমেট গুলো সবই আসলে ইঞ্জিনিয়ারদের কাছ থেকে। So the engineered cost are costs that have a definite physical relationship to the activity base or measure. The result from activities that have well-defined cause and effect relationships between inputs and outputs and between cost and benefits. They're called engineered cost because engineers can specify precisely how many inputs are required to generate a specific output. ইঞ্জিনিয়ারই ভালো জানে, অর্থাৎ কস্ট অ্যাকাউন্টেন্টের আগের স্টেপে কাজ করে ইঞ্জিনিয়াররা, তারপরে আমরা কাজ করি। আচ্ছা, এটা দেখতে অনেক বড়, আসলে প্রশ্নটা খুব ছোট, এটা কনসেপচুয়াল। এটা একটা ইন্ডাস্ট্রির দুইটা প্রোডাক্টের কস্ট স্ট্রাকচার দেওয়া আছে, পাওয়ার ড্রিল এন্ড পাওয়ার সো। আচ্ছা, দেখতে যেমনই হোক, এখানে আরেকটা কস্ট আছে, সাজেস্টেড সেলিং প্রাইস, অ্যাকচুয়াল রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কস্ট। রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কস্ট, মেন প্রশ্নটা ছিল এইটা নিয়ে, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কস্ট আর নিউমেরিক্স এর দিকে এত মনোযোগ না দিলেও চলবে। এটা হচ্ছে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কস্ট ফর Hitchcock's to new products are research and development cost. This is sunk cost. Sunk cost definition কি আর ইপাই জানে? Sunk cost, The cost which is past or historical cost. past, basically past. So এটা যদি একটা ওল্ড মেশিন বলতো, এখানে রিসার্চ বলছে, ইটস ওকে, নো প্রবলেম। যদি একটা ওল্ড মেশিনের কথা বলতো, তাহলে ওল্ড মেশিন, ওল্ড বিল্ডিং, সেটাও কি হতো? ওটাও সান কস্টই হয়েছে। এগুলো সাঙ্ক কস্ট। আচ্ছা, এখানে একটু আমাদের আরেকটু কনসেপ্টটা ক্লিয়ার করে যাওয়া দরকার, সেটা হচ্ছে যেমন এখানে রিলেভেন্ট কস্ট বলছে, এখন আমার মনে হতে পারে যে এটা একটা রিলেভেন্ট কস্ট কিনা। সো যদিও এটা আমরা মার্জিন অ্যানালাইসিসে এটা ভালো বেশি ডিটেলস ডিসকাশন আছে, কনসেপ্টটা ক্লিয়ার থাকলে আমরা এই ধরনের প্রশ্নেও কনফিউজ হব না। অর্থাৎ ডিফারেন্স বিটুইন রিলেভেন্ট কস্ট এন্ড ইররিলেভেন্ট কস্ট, এটা একটু জেনে যাই এখান থেকে খুব সংক্ষেপে। ইররিলেভেন্ট কস্ট, আরিফ ভাই বলেন খুব সংক্ষেপে, রিভাইজ হয়ে যাক। যেটা ভবিষ্যৎ ফিউচার, যেটা সিদ্ধান্ত, যে কস্টে ডিফারেন্ট ক্রিয়েট করে, সেটাই রিলেভেন্ট কস্ট। ডিফারেন্স ক্রিয়েট করতে পারে এবং আপকামিং ডিসিশনের জন্য, ফিউচার ডিসিশনকে ই করতে পারে, ইনফ্লুয়েন্স করতে পারে, এবং অ্যাক্টিভিটি লেভেলের সাথে এটা চেঞ্জ হতে পারে। জি, রিলেভেন্ট কস্ট লাইক এনি ভেরিয়েবল কস্ট, unless some exceptions, but এটা একদম very much almost universal truth যে সব ধরনের ভেরিয়েবল কস্ট আসলে রিলেভেন্ট কস্ট। হ্যাঁ, অর্থাৎ আমি যদি বিজনেস শাটডাউন করি,
বা প্রোডাকশন বন্ধ রাখি, তাহলে আমার কিন্তু কোনো ভ্যারিয়েবল কস্ট খরচ হবে না, কিন্তু ফিক্সড কস্ট উইল রিমেইন সেম। হ্যাঁ, কোভিড এর কারণে ফ্যাক্টরি বন্ধ রাখলেও ফিক্সড কস্ট আপনাকে ক্ষমা করবে না। আপনার ডেপ্রিসিয়েশন, ট্যাক্সেস, রেন্ট, ইন্স্যুরেন্স, এই ধরনের খরচ কিন্তু আপনাকে ছাড় দেবে না। সো দিস উইল রিমেইন কনস্ট্যান্ট, এটার আসলে আপকামিং ডিসিশনকে ইনফ্লুয়েন্স করে না। সো দিস ইজ ইররিলেভেন্ট কস্ট। ইররিলেভেন্ট অর্থাৎ এখানে রিলেভেন্ট এন্ড ইররিলেভেন্টের প্রসঙ্গটা আনার উদ্দেশ্য হলো যে এটা আপকামিং কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, আপকামিং ডিসিশন লাইক আপনি ফ্যাক্টরি বন্ধ রেখে আপনি হয়তো আউটসোর্সিং করতে চাচ্ছেন, অথবা আপনি একটা নতুন ওয়াক ইন কাস্টমারের একটা স্পেশাল অর্ডার অ্যাকসেপ্ট করবেন না রিজেক্ট করবেন, এই ধরনের ডিসিশনের ক্ষেত্রে আসলে এই প্রসঙ্গটা আসে। সো এনি সাঙ্ক কস্ট, অল সাঙ্ক কস্ট, সাঙ্ক, পাস্ট, হিস্টোরিক্যাল, একই শব্দ। Historical. Sunk past or historical costs are irrelevant cost for future decision making. So all variable cost আর একটা হচ্ছে fixed cost এর একটা অংশ যেটা কিনা avoidable. Avoidable fixed cost. Avoidable fixed cost যেটা কিনা partial হতে পারে, fully হতে পারে। হ্যাঁ, fixed cost যদি আপনি ওই ডিসিশনের সাথে দেখেন যে fixed costটাকে অ্যাভয়েড করা যাবে, পুরাটা না হোক আংশিক অ্যাভয়েড করা যাবে, তাহলে সেটাকে আপনি রিলেভেন্ট কস্ট হিসেবে আনতে পারেন। সো দিস ইজ দ্য মানে একদম বেসিক কনসেপ্ট। অ্যাভয়েডেবল কস্টের একটা উদাহরণ দিলে আমরা সবাই একটা ক্লিয়ার হতে পারি আর কি। দেন উদাহরণ দেন, জি বলেন, উদাহরণ জানা থাকলে বলেন, সমস্যা নেই। আচ্ছা, যেমন আমি যদি কোনো আমার হয়তো 3টা প্রোডাকশন ইউনিট আছে, আমি একটা বন্ধ করতে চাই। এই বন্ধ করতে চাই, দেখা যাচ্ছে যে আমার একটা সুপারভাইজারকে অন্য জায়গায় কাজে লাগাতে পারবো, অথবা দেখা যাচ্ছে পার্শিয়াল আমি অর্ধেক আমার গোডাউন আছে, আমি অর্ধেক ইউজ করবো, অর্ধেক ইউজ করবো না, যে অর্ধেক যে ইউজ করবো এটা আমার রিলেভেন্ট কস্ট। প্রাসঙ্গিক যে কোনো অপরচুনিটি কস্ট ইজ রিলেভেন্ট কস্ট। আর ফিক্সড কস্ট দেখা গেল যে একটা ফ্যাক্টরি, যেটা বললেন আপনি ফ্যাক্টরি প্রিমিস বা ফ্যাক্টরি সেটআপের কোন একটা খরচ আপনি অ্যাভয়েড করতে পারছেন। বিজনেসটা যদি আমি শাট ডাউন করি, তাহলে আমার ফ্যাক্টরিটা আমি বন্ধ রেখে আমি চায়না থেকে মাল ইম্পোর্ট করবো, যেহেতু কমে পাচ্ছি, আমি এখন প্রোডাকশন করবো না, আমি আউটসোর্সিং করবো। সেক্ষেত্রে যদি দেখা যায় ফিক্সড কস্টের কোনো একটা অংশ 100 টাকার মধ্যে 50 টাকা আমি অ্যাভয়েড করতে পারছি, এই অ্যাভয়েডিংটাই হবে this is avoidable fixed cost which is relevant. Okay, টা কি বলছে, এটা একটু দেখতে জটিল আছে, খুব জটিল না, কনসেপচুয়াল। লাস্ট সেন্টেন্সটা আগে দেখি, তাহলে আমার ডিসিশন নিতে সুবিধা হবে। সেটা হচ্ছে দ্য কন্ট্রোল টু কন্ট্রোল কস্টস which department should never be charged with the overtime cost generated as a result of the rush order. Okay, এটা দেখে পুরোপুরি বুঝতে পারছি না উপরে কি আছে, একটু দেখে আসি। দেখেন, overtime conditions and pay were recently set by the personnel department, মানে HR department. Overtime conditions and pay were recently set by the personnel department. The production department has just received a request for a rush order. The production department has just received a request for a rush order from the sales department. The production department protests that additional overtime cost will be incurred as a result of the order. যেহেতু পিক আওয়ার চলবে, এখানে রাশ বাড়বে, সো এখানে একটা অ্যাডিশনাল ওভারটাইমের কথা বলা হচ্ছে। The production department protests the additional overtime cost will be incurred as a result of the order.
The sales department argues that the order is from an important customer. The sales department the sales department argues that the order is from an important customer. The production department processes the order. Okay. Sales ডিপার্টমেন্টের কাজ হলো অর্ডার রিসিভ করা এবং সেটা প্রোডাকশন ডিপার্টমেন্টকে জানিয়ে প্রসেস করিয়ে নেওয়া। এখন দেখা গেল টু কন্ট্রোল কস্ট, এখানে কস্টটা হচ্ছে ওই ওভারটাইম ইস্যু। টু কন্ট্রোল কস্ট, হুইচ ডিপার্টমেন্ট should never be charged with the overtime cost generated as a result of the rush order. বলা হচ্ছে যে এই পিক আওয়ারে যে অতিরিক্ত খরচের ব্যাপারটা, অর্থাৎ অতিরিক্ত যে পেমেন্টটা দিতে হবে কোন ডিপার্টমেন্টকে চার্জ করা যাবে না, এটা হলো মূল প্রশ্ন। Which department should never be charged with the overtime cost generated as a result of the rush order? ধরেন এটা ঈদ বা পূজার বাজার, বেচাকেনা বেশি হবে, ওভারটাইম দিতে হবে, কিন্তু কোন ডিপার্টমেন্টকে চার্জ করা যাবে না। এখানে ডিপার্টমেন্ট দেখতে পাচ্ছি কি কি আছে, একটা হলো পার্সোনাল, এইচআর ডিপার্টমেন্ট, প্রোডাকশন ডিপার্টমেন্ট, সেলস ডিপার্টমেন্ট, তিনটা ডিপার্টমেন্ট। রাইট অ্যান্সার দেখেন, পার্সোনাল ডিপার্টমেন্ট অর্থাৎ এইচআর ডিপার্টমেন্টকে না, এইচআর ডিপার্টমেন্টকে না, কিন্তু বাকিগুলোর সাথে দেওয়া যেতে পারে। সেলস ডিপার্টমেন্টকে দেওয়া যেতে পারে, প্রোডাকশন ডিপার্টমেন্টকে দেওয়া যেতে পারে। এটা কিন্তু এমন না যে ম্যান্ডেটরি যে সেলস ডিপার্টমেন্টকে দেওয়া যাবে, প্রোডাকশনকে দেওয়াই যাবে না, এরকম না বিষয়টা। এটা বিজনেস টু বিজনেস ডিসিশন ভ্যারি করতে পারে, বাট ইউজুয়াল যেটা লজিক্যালি পার্সোনাল ডিপার্টমেন্টকে না দেওয়াই ভালো। কারণ আমরা আগের ক্লাসে আমরা দেখছি সেকশন সি তে, একটু রিকল করার চেষ্টা করেন যে রেসপন্সিবিলিটি সেন্টার, এই প্রশ্নটা অনেকটা রিলেটেড ওই কনসেপ্টের সাথে, যে রেসপন্সিবিলিটি সেন্টার যেটা অর্থাৎ যার যে ডিপার্টমেন্টের কাজ তার কস্টটাও সেই রিলেটেড হওয়া বাঞ্ছনীয় বা যেটা ইউজুয়াল হওয়ার কথা, বিষয়টা ওইরকম। আবার অ্যান্সার সি তে বলছে যে পার্সোনাল ডিপার্টমেন্টকে দেওয়া যাবে না, কিন্তু বাকিগুলোতে কিন্তু সেই হিসেবে দেওয়া যেতে পারে। যেমন সেলস ডিপার্টমেন্টকে ইনকার করা যেতে পারে, প্রোডাকশন ডিপার্টমেন্টকে করা যেতে পারে, অথবা অ্যান্সার ডি তে দেখেন শেয়ার্ড বাই প্রোডাকশন ডিপার্টমেন্ট এন্ড সেলস ডিপার্টমেন্ট, অর্থাৎ সেলস এবং প্রোডাকশনকে ইকুয়ালি শেয়ার করে দেওয়া যেতে পারে বা প্রপোর্শনালি শেয়ার করে দেওয়া যেতে পারে, বাট এইচআর ডিপার্টমেন্টের এটা কোনো কাজ না। এইচআর ডিপার্টমেন্ট শুধুমাত্র ক্যালকুলেশন করে বলছে বা একটা ওয়ার্ডিং দিচ্ছে বা নোটিশ দিচ্ছে যে আমরা তাদেরকে ঈদের সময় যেহেতু বেচাকেনা বেশি হবে বা ধরেন ক্রিসমাসে, সেক্ষেত্রে তাদের এক্সট্রা পে কত হতে পারে, এই পে স্ট্রাকচারটা তারা গেজেট আকারে প্রকাশ করছে। এই জন্য তারা তো অতিরিক্ত কোনো কাজ করছে না, মূল কাজটা করবে প্রোডাকশন এন্ড সেলস ডিপার্টমেন্ট, দ্যাট মিন্স রেসপন্সিবল। দেন ওভারটাইম প্রিমিয়াম overtime premium should be charged to the department that is responsible for the overtime being worked. যারা এই শ্রমটা দিবে তারাই শুধুমাত্র এটার জন্য রেসপন্সিবল এবং রিওয়ার্ডেড হবে, এটা হলো কনসেপ্ট। Laird Company has found that its total electricity cost has both a fixed component and a variable component within the relevant range. এটা ইতিমধ্যে আমরা দেখছি যে ইলেকট্রিসিটি বিলের মধ্যে আসলে দুইটা কম্পোনেন্টই থাকে, কিছু একটা অংশ থাকে ফিক্সড আর একটা থাকে ভ্যারিয়েবল। The variable component seems to vary directly with the number of units produced. এই ব্যাপারে তো আমরা একমত নাকি? হ্যাঁ, বিদ্যুৎ বিলের যেটা ভ্যারিয়েবল পোরশন সেটা ইউনিট যত বেশি হবে ইকুয়ালি তত এটা বাড়বে, আবার কম হলে কম। শুধুমাত্র ভ্যারিয়েবল পোরশনের কথা বলছি। Which one of the following statement concerning Laird's electricity cost is incorrect? অর্থাৎ ইলেকট্রিসিটি বিলের নেচারটা আমরা মোটামুটি জানি যে এটা ফিক্সড এবং ভ্যারিয়েবল দুটো কম্পোনেন্টই থাকে, এবং ভ্যারিয়েবল কম্পোনেন্টে যেটা শুধু এটা ইলেকট্রিসিটি বিল বলে কথা না,
যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে ভ্যারিয়েবল পোর্শনে রিলেভেন্ট রেঞ্জের সাথে ওর পার ইউনিট কস্টের কোনো তারতম্য হয় না। অর্থাৎ ভ্যারিয়েবল কস্ট 4000 ইউনিট করলেও যা হবে, 2000 ইউনিট করলেও আর ইউনিট কস্ট একই থাকে। সেক্ষেত্রে এখানে একটা ফলস স্টেটমেন্ট আছে, সেটা কোনটা এবং কেন? তার মানে প্রশ্নটা ভ্যারিয়েবল কস্ট রিলেটেড। তো ভ্যারিয়েবল কস্টের সব নেচার বা বৈশিষ্ট্য যদি আমাদের জানা থাকে তাহলে আনসার করতে পারবো। সেটা হচ্ছে the total electricity cost per unit of production. The total electricity cost per unit of production will increase as production volume increases. এটা কি সত্য? The total electricity cost per unit of production will increase as the volume increases. ঠিক আছে, এটা কি সত্য না মিথ্যা কথাটা? সত্য। এটা কিভাবে ইনকারেক্ট incorrect বের করতে বলছে? That means this is a false statement and all others are right, true statement. দেখেন একটু comparison করি। The variable electricity cost per unit of production will remain constant as production volume increases. হ্যাঁ, এটা শুধুমাত্র ইলেকট্রিসিটি বিল বলে কোনো কথা না, যে কোনো ক্ষেত্রে রিলেভেন্ট উইদিন দ্য রিলেভেন্ট রেঞ্জ, অর্থাৎ 200 ইউনিট হলেও যদি এটা 5 টাকা ইউনিট হয় পার ইউনিট, 2000 ইউনিট হলেও ওই 5 টাকাই থাকবে পার ইউনিট। এটা হলো একদম ভ্যারিয়েবল কস্টের একটা বেসিক বৈশিষ্ট্য। তো সেটা এতে তাই বলছে। So this is a true statement. The fixed electricity cost per unit fixed. The fixed electricity cost per unit of production will decline as production volume increases. এটাও সত্য। ফিক্সড অংশটা যদি ধরেন রিলেভেন্ট রেঞ্জ হাইস্ট 2000 ইউনিটস, এটা যদি ফিক্সড কস্ট 10,000 টাকা হয় বা 1000 টাকা হয়, তাহলে 2000 ইউনিটের ক্ষেত্রে এটা পড়বে 50 পয়সা, আর 200 ইউনিটের ক্ষেত্রে এটা হবে 5 টাকা। তার মানে অ্যাক্টিভিটি লেভেল যত বেশি হবে, টোটাল ফিক্সড কস্টের অংশটা পার ইউনিটটা কমে আসবে। আর ডিতে দেখেন the total electricity cost will increase. Total electricity cost will increase as production volume increases. এটা ঠিকই, ভলিউম বেশি হলে তো তার টোটাল কস্ট বাড়তি থাকে। এখানে এত সূক্ষ্ম পরিবর্তন যে মাথা ঠিক রাখা ইয়ে আর কি থাকবে। শুধু পার ইউনিট লাগাই দিছে, এই একটা ডিফারেন্ট। সো আমি যদি সি এর ব্যাখ্যা নাও জানি বা এত সময় আমি না পাই, এইভাবে কুইক স্ক্যান করলেও পাওয়া যাবে আসলে এ, বি আর ডি তিনটাই ট্রু স্টেটমেন্ট। সো যখনই দেখবেন এগুলো আমাদের ভুলটা হয় এই জায়গাতে ডিসিশন নিতে, হুইচ ইজ ইনকারেক্ট। এই ইনকারেক্ট খুঁজতে যে আমরা দেখা যায় যে একটা একটা করে এবিসি যখন পড়ি তখন দেখা যায় এটা তো সত্য কথা, তো সত্য মনে করে এখানে থেমে যাই, কিন্তু আমাকে আসলে বের করতে বলছে ইনকারেক্ট। সো যেই প্রশ্নের শেষে ইনকারেক্ট, লিস্ট রিলেভেন্ট এই ধরনের শব্দ ইউজ করে, লিস্ট রিলেভেন্ট, আর একটা হচ্ছে অ্যাকসেপ্ট, এই তিনটা শব্দ দ্বারা একই ধরনের প্রশ্ন হয় আসলে, নিচের সবগুলোই ট্রু একটা ফলস। ওরা সরাসরি বলতেই পারতো যে হুইচ ওয়ান ইজ ফলস, তাও বলে না, কোথাও বলে না, বলবে হুইচ ইজ ইনকারেক্ট, লিস্ট রিলেভেন্ট অর অ্যাকসেপ্ট। এই জায়গাটা একটু কেয়ারফুল থাকতে হবে। বাট এখানে যে অ্যানালাইসিস আছে এগুলো আহামরি ওরকম ডিফিকাল্ট কিছু না। ভাইয়া এই 100টা প্রশ্নের ভিতর মোটামুটি ম্যাথ থাকে কয়টা? ম্যাথ 25টার বেশি থাকার কথা না, 25 থেকে 30টা সহজ কঠিন মিলে। এই 25-30 বেশি গেলে আবার টাইমিং এ কুলাবে না। So, 32 নাম্বার ম্যাথটা একটু ইম্পর্টেন্ট। 32 এখান থেকে একটু দেখতে যাই। এখানে আছে a review of Blanket Corporation accounting records for last year disclose the following selected information. একটা হচ্ছে variable cost, direct materials used, দেখা যাচ্ছে 56,000, direct labor
179,100, manufacturing overhead 154, selling cost 108. আচ্ছা, তারপরে দেখেন ফিক্সড কস্ট গুলো আমরা আলাদা করছে। It's a manufacturing overhead 267, selling cost 121 and administrative cost 235,900. আচ্ছা, শুরুতে একটা ছিল কি ডিরেক্ট ম্যাটেরিয়াল ইউজড, ডিরেক্ট ম্যাটেরিয়াল কত 1,56,000, 56,000। প্রশ্নটা কি এখানে বের করতে হবে, in addition the company suffered a 27,700 uninsured factory fire loss during the year. একটা uninsured একটা জায়গায় আগুন লেগে একটা ক্ষতি হয়ে গেছে। What were blankets product cost and period cost? So আমাদেরকে বের করতে হবে প্রোডাক্ট কস্ট কি আর পিরিয়ড কস্ট কি। লিখে দিচ্ছি তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ডিফিকাল্ট কিছু না, একটা এক্সাম্পলই যথেষ্ট এটা চেনার জন্য। প্রোডাক্ট কস্ট, পিরিয়ড কস্ট। প্রোডাক্ট কস্ট জাস্ট ক্লাসিফিকেশন যেহেতু আমাদের বুঝতে বলছে আমরা ক্লাসিফিকেশনটা বুঝলে হবে। ডিরেক্ট ম্যাটেরিয়ালস 56,000, direct labor 17,900, variable manufacturing overhead 154, and fixed manufacturing overhead 267,000. এটাতে হলো টোটাল যা হয় তাই 656,100। দুটো বের করার পরে আমরা একটু কম্প্যারিজন করব শুধুমাত্র। পিরিয়ড কস্টের মধ্যে কি কি আছে দেখেন। ভ্যারিয়েবল সেলিং কস্ট 108,100, না 8, ভ্যারিয়েবল সেলিং কস্ট, fixed selling cost 121, administrative cost, admin 235, fire loss uninsured 27,700 টাকা, টোটাল হলো 4,93,000। আচ্ছা, এখানে টাকা কত বের হয়েছে সেটা ইম্পর্টেন্ট না, আমাদের জাস্ট একটু আইডেন্টিফিকেশনটা ইম্পর্টেন্ট। একটা এক্সাম্পলই যথেষ্ট। প্রোডাক্ট কস্টের মধ্যে কি কি যায় এটা একটু মনের মধ্যে গেঁথে নেন। সেটা হলো যেমন ডিরেক্ট লেবার, ডিরেক্ট ম্যাটেরিয়াল, এই দুইটা মিলে আসলে যদি এখানে প্রাইম কস্ট বলা থাকতো এত ব্রেকডাউন না দিয়ে তাহলে আমরা প্রাইম কস্টকে নিয়ে আসতাম। যেহেতু আমরা জানি ডিরেক্ট লেবার আর ডিরেক্ট ম্যাটেরিয়াল মিলে হয় প্রাইম কস্ট। যদি প্রশ্নে বৈচিত্র্য আনতে চাই তাহলে এইভাবে আনতে পারে প্রাইম কস্ট। একটা হচ্ছে ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড এন্ড ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড, দ্যাটস অল। আর বাকিগুলো হচ্ছে পিরিয়ড কস্ট, ভ্যারিয়েবল সেলিং, ফিক্সড সেলিং, অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড ফায়ার লস এটসেট্রা। সো শুধুমাত্র প্রোডাক্ট কস্টের মধ্যে আসলে এইটাই যায়। আমরা যখন কস্ট ফ্লোটা বুঝে যাব পুরোপুরি, কস্ট ফ্লোতে দেখবেন আপনার এই তিনটা মিলে যেটা হয়, আচ্ছা প্রাইম কস্টের মধ্যে দুইটা আছে প্লাস ওভারহেড, অল ওভারহেড, দিস ইজ কল্ড প্রোডাকশন কস্ট। প্রোডাকশন কস্টের সাথে যখন ওয়ার্ক ইন প্রসেস বিগিনিং ইনভেন্টরিটা যোগ করি আর ওয়ার্ক ইন প্রসেস এন্ডিং ইনভেন্টরি মাইনাস করি, তখন যে স্টেপটা পাই সেই স্টেপটার নাম কি?
বলতে পারেন আরিফ ভাই? অর্থাৎ ডিরেক্ট লেবার, ডিরেক্ট ম্যাটেরিয়াল প্লাস ওভারহেড, অল ওভারহেড লাইক এই ধরনের, প্রোডাকশন, সেটা হবে প্রোডাকশন কস্ট। প্রোডাকশন কস্টের সাথে যখন আমরা ওয়ার্ক ইন প্রসেস বিগিনিং ইনভেন্টরি আর ওয়ার্ক ইন প্রসেস এন্ডিং ইনভেন্টরিটাকে অ্যাডজাস্টমেন্ট করি, এই স্টেপ যেটা পাই সেটা হচ্ছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারড। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারড, ম্যানুফ্যাকচার। হ্যাঁ, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারড। এর সাথে আপনি তাহলে যোগ বা বিয়োগ করবেন ফিনিশ গুডস। ফিনিশ গুডস ওপেনিং ইনভেন্টরি প্লাস ফিনিশ গুডস এন্ডিং ইনভেন্টরি মাইনাস ইফ দেয়ার ইজ এনি, যদি থেকে থাকে। মানে ওই স্টেজের আরেকটা নাম আছে ম্যানুফ্যাকচারিং কস্ট। একই কথা, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারড, এটা একেবারে কস্ট অ্যাকাউন্টিং এর একটা গ্রামাটিক্যাল ল্যাঙ্গুয়েজ আর কি। হ্যাঁ, তো এটার সাথে যখন আমরা ফিনিশ গুডসটা আবার একইভাবে বিগিনিং এন্ড এন্ডিং ইনভেন্টরি অ্যাডজাস্ট করি এই স্টেজের সাথে, তখন যেটা লাস্টে যেটা পাই সেটাই হলো আপনার কস্ট অফ গুডস সোল্ড। হ্যাঁ, সো দিস ইজ দ্য কস্ট ফ্লো স্টেটমেন্ট। সো এইটা হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার এন্ড অল ওভারহেডস ফ্যাক্টরি আর কি, ম্যানুফ্যাকচারিং ওভারহেড এন্ড ফিক্সড অর ভ্যারিয়েবল, এগুলো হলো প্রোডাক্ট কস্ট। এর বাইরে যে কস্টগুলো আপনি পাচ্ছেন লাইক ভ্যারিয়েবল সেলিং, ফিক্সড সেলিং, অ্যাডমিনিস্ট্রেটিভ and fire insurance loss etc, এগুলো হচ্ছে period cost. আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, সেটা হলো 33 ডিসক্রিশনারি কস্ট। আমরা বুঝে গেছি কি জিনিস, সেটারই একটা এক্সাম্পল আছে এখানে 33 তে। বেশ প্রশ্নটা দেখেন, দ্য অ্যাডভার্টাইজিং কস্ট। এখানে উপরে এত বড় গদ আছে, এটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই, তেমন কোনো নেসেসারি ইনফরমেশন নাই এই প্রশ্নটার সাথে। প্রশ্নটা শুধু এইটা, the advertising and promotion cost for the product selected by this company will be. Advertising and promotional cost কি আসলে, what type of cost this is? হ্যাঁ, আমরা ডিসক্রিশনারি কস্টের ডেফিনেশন দেখছি যখন, তখন আমরা এটা শিখে আসছি যে অ্যাডভার্টাইজিং, প্রমোশন, হ্যাঁ, বা সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন অর প্রমোশনাল অর অ্যাডভার্টাইজিং, মার্কেট প্রমোশন, এই ধরনের কস্ট গুলো হচ্ছে ডিসক্রিশনারি কস্ট। ডিসক্রিশনারি কস্টকে আরেকটু এক্সপ্লেন করলে কি বলা যায়, যে যেটা আমি চাইলে ইট মে, আমরা এটা কমাইতে পারি, বাড়াইতে পারি, আমরা ইনকার করতে পারি, নাও করতে পারি। হ্যাঁ, যেটা কমাইলে বা বাড়াইলে বা খরচ করলে বা না করলে আমার প্রোডাকশন প্রসেসকে বা বিজনেস প্রসেসকে খুব বেশি একটা ইনফ্লুয়েন্স করে, সরাসরি হ্যাম্পার নাও করতে পারে। হ্যাঁ, এটা ঠিক যে অ্যাডভার্টাইজ মানে যত প্রচার তত প্রসার হবে, দ্যাটস ডিফারেন্ট। কিন্তু 100 টাকা করে আমি খরচ করতাম, কিন্তু এই বছর দেখা গেল আমি 20 টাকা কমাই দিছি অ্যাডভার্টাইজিং কস্টে, সেক্ষেত্রে আপনার বিজনেস একেবারে ফেল করবে এটা বলার কোনো সুযোগ নাই। দিস ইজ কল্ড ডিসক্রিশনারি কস্ট, যেখানে একটু ফ্লেক্সিবিলিটি আছে। আরেকটা উদাহরণ আছে, মনে আছে কি? আরেকটা উদাহরণ দেন তো, অ্যাডভার্টাইজিং প্রমোশন ছাড়া। আমরা যখন ডেফিনেশনটা পড়ছিলাম তখন অন্য আরেকটা এক্সাম্পল ছিল, ট্রেনিং কস্ট। ট্রেনিং, ট্রেনিং ট্রেনিং, হ্যাঁ, অর্থাৎ ট্রেনিং বাজেট আমি কমাইতেও পারি, বাড়াইতেও পারি। This is also a discretionary cost. আরেকবার দেখেন, discretionary cost is a cost that does not need to be incurred, but this is not mandatory in the short term, and if it is not incurred, it will not cause great losses for the company. কোম্পানি ধ্বংস হয়ে যাবে এমন বিষয়টা না, করলে ভালো। Advertising is a cost that does not need to be incurred, and in the short term, not advertising will probably not have a great impact on the sales. অ্যাডভার্টাইজিং এর ইম্প্যাক্ট আসলে লং টার্ম, ধীরে ধীরে এটা কাজ করে। আর ইভ্যালির মতো বিজ্ঞাপন দিলে সেটা আবার শর্ট টার্মে ভালো কাজ করবে।
ডেফিনেশন আছে কনভার্সন কস্ট হোয়াট ইজ কনভার্সন কস্ট কনভার্সন কস্টের একটা ডেফিনেশন আমরা দেখছি একবার জাস্ট ওটা রিপিট হচ্ছে দেখেন দ্য কনভার্সন কস্ট আর কনভার্সন কস্ট কি কনভার্সন কস্ট হচ্ছে দ্য সাম অফ ডিরেক্ট লেবার কস্ট এন্ড অল ফ্যাক্টরি ওভারহেড কস্ট অর্থাৎ কনভার্সন কস্ট শুরু হয় কোথা থেকে conversion cost definition কিন্তু আমরা দেখছি যে by definition conversion cost are the cost of direct labor and factory overhead exactly direct material থেকে finished goods পর্যন্ত and in between direct materials to finished goods এর মাঝখানে যে খরচগুলা সেগুলোই হচ্ছে আপনার কনভার্সন কস্ট তো আমরা যে কস্ট ফ্লোটা দেখলাম যে প্রাইম কস্ট ওভারহেড working process adjustment cost of goods manufactured পাইলাম তারপরে cost of goods sold পর্যন্ত আসলাম এখানে যা কিছু আছে দেখবেন ডাইরেক্ট ম্যাটেরিয়াল দিয়ে কিন্তু শুরু এবং শেষটা হচ্ছে cost of goods sold তো cost of goods sold এর স্টেজটাই আসলে finished goods এর স্টেজ হ্যাঁ এর ভিতরে যা থাকে সবগুলাই আসলে কনভার্সন কস্ট তো এটা নিয়ে আলাদা কোনো ম্যাথ থাকার ম্যাথ নাই জাস্ট এটা একটা কনসেপ্ট এরপর মোটামুটি আমরা কস্ট ফ্লোতে চলে আসছি কস্ট ফ্লো নিয়ে অঙ্ক আছে খুব মজার অঙ্কগুলো খুব ছোট ছোট নরমালি ধরুন আমরা যখন নন এমসিকিউ সিলেবাসে আমরা কস্ট অ্যাকাউন্টিং যেটা করছি তখন আসলে অঙ্কগুলো থাকতো এরকম প্রচুর ডেসক্রিপশন প্রচুর কস্ট দেওয়া আছে এখান থেকে বেছে বেছে আমাদেরকে একটা টেবিল সাজাইতে হতো আসলে জব অর্ডার কস্টিং অনুযায়ী কস্ট ফ্লো সাজায় শেষে বের করে দিতে হয় যে কস্ট অফ গুডস সোল্ড কত এটাই অঙ্ক এটা দেখা যাচ্ছে 15 মার্ক 20 মার্কের অঙ্ক ছিল তো ওটাকে ভেঙে ভেঙে এমসিকিউ বানাইছে এখানে 14টা এমসিকিউ আছে এখানে খুব সহজ কস্ট ফ্লোটা মাথায় থাকলে আপনি যে কোনো ভাবে অ্যাডজাস্ট করতে পারবেন দেখেন খুব সিম্পল দিয়ে শুরু করছে if the beginning balance for May of the material inventory account was 27,500 and the ending balance for May is 28,750 and $128,900 of materials were used during the month. The materials purchased during the month cost koto material purchase ta koto eta ber korte so eta ekta simple eta cost flow map ber kora jabe na eta adjustment korle hobe ulta adjustment korte hobe prothome amra jeta রেগুলার যে ফ্লো সেটা দেখি আমরা যখন ম্যাটেরিয়াল ইউজড বের করি ডাইরেক্ট ম্যাটেরিয়ালস কত ইউজ হচ্ছে এটা বের করার জন্য আমাদের দরকার পড়ে আমরা স্টার্ট করি কি beginning inventory of raw material or direct material আচ্ছা beginning inventory তো এখানে দেওয়া আছে তাই না beginning balance এখন 27,500 টাকা এর সাথে যেটা যোগ হয় এই স্টেপে এসে আমরা অ্যাড পারচেজ করি পারচেজ এটাই ছিল প্রশ্ন যে আমরা এটা জানি না যে আসলে পারচেজ কত পার্সেন্ট এর পরের স্টেপটাকে গ্রামাটিক্যালি যেভাবে বলা উচিত সেটা হচ্ছে ম্যাটেরিয়ালস ডাইরেক্ট ম্যাটেরিয়ালস অ্যাভেলেবল ফর ইউজ এখানে একটা স্টেজ আছে অর্থাৎ এখানে আমরা কত পারচেজ করছি উই ডোন্ট নো এখানে আমরা একটা অ্যাভেলেবল পাই অ্যাভেলেবল থেকে যখন আমি লেস করব এন্ডিং ব্যালেন্স বা এন্ডিং ইনভেন্টরি অফ র ম্যাটেরিয়ালস সেটা কত ছিল 28,750 এই অ্যাডজাস্টমেন্টের পরে যেটা আমরা পাই নেট সেটার নাম হলো ডাইরেক্ট ম্যাটেরিয়াল ইউজড ডাইরেক্ট ম্যাটেরিয়াল ইউজড হইছে এখানে বলা আছে দেখেন এইটা 1,28,900 this is the math we don't know this amount আর এই লাইনটাকে আপনি অমিট করতে পারেন এটা আসলে
খুব ফর্মাল প্রেজেন্টেশনের ক্ষেত্রে এটা ডিরেক্ট ম্যাটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজ, ইউ ক্যান omit it, বের করে দিতে পারে। তাহলে এটা কত হবে? ক্যালকুলেটরে একটু চাপ দেন। আর যদি ইকুয়েশন মেথডে করতে চান, direct material used 128,900 equals to, তাহলে ইকুয়েশনটা সাজাইলে কি দাঁড়াবে? direct material used কিভাবে পাওয়া যায়? beginning inventory, সংক্ষেপে লিখলাম beginning inventory plus purchase P, এটাই তোমাদের বের করতে হবে, ধরুন P minus ending inventory, এই ইকুয়েশন করলে অঙ্কটা হয়ে যাবে। So beginning inventory is 27,500 plus P minus 28,750, 28,900, 1,30,150। P equals to 1,30,150. This is the system. But এই ফ্লোটা মাথায় থাকলে আপনি দুনিয়ার সব এই ধরনের যত গ্যাটিজ আছে সব পারবেন। এখানে আসলে আমাদের তো পুরা ম্যাথটা করতে হয় না, এটা একটা সুবিধা, বাট কনসেপ্টটা ক্লিয়ার থাকলেই হবে। হ্যাঁ, আমরা নন এমসিকিউ ম্যাথ গুলাতে সাধারণত আমাদের লোকাল সিলেবাসে যেটা হয় দেখা যায় 2 পেজ ভরে যায় এই একটা কস্ট ফ্লোর অঙ্ক করতে গেলে। হ্যাঁ, এবং এটার সাথে ধরুন ইনকাম স্টেটমেন্ট, নেট প্রফিটও জুড়ে দেয়। তো নেট প্রফিট বের করতে গেলে আমাদের লাগে হলো কস্ট অফ গুডস সোল্ড। তো কস্ট ফ্লোর লাস্ট স্টেপটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। তো সেখান থেকে ইনকাম স্টেটমেন্ট পর্যন্ত যাইতে গেলে বাকিটা সেলস থেকে অ্যাডজাস্ট করে আমরা বের করতে পারি, বা আদার অপারেটিং কস্ট গুলো বা যেগুলোকে বলা হয় পিরিয়ড কস্ট, ওগুলোকে অ্যাডজাস্ট করে আমরা ইনকাম স্টেটমেন্ট পর্যন্ত মিলাই দিতাম। কিন্তু যেহেতু এটা এমসিকিউ, সেখানে এখানে আমাদের একটু সুবিধা আছে যে এত বড় লোড নিতে হবে না, এটা আমাদের কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। So this is the equation. That's interesting. আচ্ছা, আমি কি মানে একটু বেশি ফাস্ট যাচ্ছি? মানে জিনিসগুলো আমার কাছে খুব সহজ মনে হচ্ছে, এই কারণে আমি একটু ফাস্ট যাচ্ছি। আচ্ছা, আরেকটা করবো 39টা সহজ আছে, দেখি 39টা দেখি। The information contained in a cost of goods manufactured, cost of goods manufactured budget most directly relates to, অর্থাৎ এখানে ফ্লোটাটা কি থাকে আসলে, cost of goods manufactured স্টেজটা কি কি থাকে এর মধ্যে, এটা হলো প্রশ্ন। একটা কমপ্লিট ফ্লো জানা থাকলে এখানে যে কোনো স্টেজ থেকে যেভাবে প্রশ্ন থাক, either conceptual or mathematical adjustment or fill in the gaps, we can answer. সেটা দেখেন, আমি আগে একটা ডেমো দেখাইছি যে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড কি থাকে। দেখেন, ম্যাটেরিয়াল ইউজড, ডিরেক্ট লেবার, ওভারহেড অ্যাপ্লাইড, এখানে একটু দম দিই, এই তিনটা মিলে কি হয়? প্রথম তিনটা মিলে তার সাথে কি যোগ করছে? এন্ড ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরিজ বাজেট। ওয়ার্ক ইন প্রসেস বোথ বিগিনিং আর এন্ডিং, বিগিনিংটা যোগ হয়, এন্ডিংটা মাইনাস হয়। ওখানে সংক্ষেপে বলছে যে ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি। হ্যাঁ, তো এই প্রথম তিনটা মিলে যেটা হয় সেটার নাম কি? প্রোডাকশন কস্ট। প্রোডাকশন কস্ট, প্রোডাকশন কস্টের সাথে ওয়ার্ক ইন প্রসেস, ইফ দেয়ার এনি, যদি থেকে থাকে ওয়ার্ক ইন প্রসেস অ্যাড করবেন, আর একবার এন্ডিং ইনভেন্টরিটাকে মাইনাস করবেন, দিয়ে যে স্টেপটা পাবো সেটার নামই হচ্ছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। তো আমরা এখানে যে 13-14টা এমসিকিউ আছে, এখানে আমাদের এইটা বের করতে হয়, এই দুইটারই আসে।
কস্ট অফ গুডস সোল্ড পর্যন্ত যেতে হয়, আর কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার পর্যন্ত আমরা জানি। তো কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার পর্যন্ত যদি জানি, এটার সাথে শুধু ফিনিশ গুডসটা অ্যাড অ্যান্ড মাইনাস, অর্থাৎ বিগিনিংটা অ্যাড এন্ডিংটা মাইনাস করলে যেটা পাই লাস্ট স্টেপ, দিস ইজ দ্য কস্ট অফ গুডস সোল্ড। এই হলো ইকুয়েশন। তো এখানে 39 থেকে 52 পর্যন্ত যে প্রশ্নটা আছে সেটা হলো এই কস্ট ফ্লো রিলেটেড, সিম্পলি কস্ট ফ্লো রিলেটেড। মানে খুব সহজ, ম্যাথ গুলো যা আছে খুবই সহজ, ইন্টারেস্টিং। জাস্ট 38, 39, 40 এই তিনটা করলে বাকিগুলো এমনি পাওয়া যাবে। তো এই ছিল আমাদের সেকশন ডি টপিক 1। তো টপিক 1 এর যে আলোচ্য বিষয় ছিল আসলে ক্লাসিফিকেশন অফ কস্ট। কস্ট কি কি, কস্ট গুলাকে মানে আমরা সেগ্রিগেট করতে পারছি কিনা, এটাই হলো শিক্ষণীয় বিষয়। আর সেটার সাথে কস্ট ফ্লোটা রিলেটেড, যেটা কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার এন্ড কস্ট অফ গুডস সোল্ড বের করার টেকনিকটা। একটা টেকনিক জানলেই হবে, বাকি মাঝখানে যেগুলো থাকে সেগুলো আসলে ফিল ইন দ্য গ্যাপস টাইপের জিনিস, উল্টা ইকুয়েশন করলেই আসলে বের হয়ে যায়। সো এখানে কঠিন কোনো বিষয় নাই। আর নতুন নতুন কিছু ওয়ার্ড শিখলাম বা রিভাইজ হলো, জানাও থাকতে পারে, যেমন ডিসক্রিশনারি কস্ট কি, কমিটেড কস্ট, ইমপিউটেড কস্ট, রিলেভেন্ট, ইররিলেভেন্ট, মিক্সড কস্ট। এই ডেফিনেশন গুলো জানাই ছিল মূল উদ্দেশ্য। এগুলো জানলে পরবর্তীতে আমাদের কস্ট অ্যাকাউন্টিং এর যে কোনো প্রবলেম সলভ করাটা ইজি হবে। আর টপিক 1 এ যেটা পেন্ডিং থাকলো, আমি পুরোটা শেষ করতে পারবো না আজকে। টপিক 1 এর আমাদের পরের সেগমেন্টে যেটা আছে সেটা হচ্ছে অ্যাবজর্পশন কস্ট। অ্যাবজর্পশন কস্ট এন্ড ভ্যারিয়েবল কস্ট, এই দুটো কনসেপ্টের সামান্য পার্থক্য আছে, ক্যালকুলেশন টেকনিক একটু আলাদা এই দুটার। সো এই দুই ধরনের কস্ট টেকনিকের কারণে দেখা যায় ইনভেন্টরিতে চেঞ্জ হয়, তারপরে ইনভেন্টরি ভ্যালুয়েশন প্লাস ইনকাম স্টেটমেন্টে কিছু পার্থক্য থাকে। সো এগুলো আমরা কিভাবে ব্যালেন্স করতে পারি, একটার সাথে একটা ডিফারেন্স কত হয়, কেন হয়, এই ধরনের কিছু প্রশ্ন আছে। এগুলো খুব সহজ। সো আমরা পরের সেশনে আমরা অ্যাবজর্পশন কস্ট এবং ভ্যারিয়েবল কস্ট নিয়ে ডিসকাস করব। ওই এমসিকিউ গুলো একটু দেখতে পারেন, আগে থেকেই দেখলে সুবিধা হবে। এটা আছে 53 থেকে 100 পর্যন্ত। প্রশ্নের মতো প্রশ্ন অনেক আছে এখানে, আসলে 20টা এমসিকিউ ভালো করে শিখলেই যথেষ্ট বিষয়। তো এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা? আর আমাদের সাথে মনে হয় একজন গেস্ট দেখতে পাচ্ছি, রাবেয়া সিদ্দিকী ম্যাডাম। জুয়েরিয়া আপু আমাকে বলছিল একটু। রাবেয়া আপা কি শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু ভাইয়া। জি শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনার পরিচয়টা জেনে নিই। হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? জি জি জি, আমরা ইন্ট্রোডিউস হইতে পারি। আপনার একটু হিন্টস দিচ্ছে আমাকে রিয়া আপু। আমি ভাইয়া রাবেয়া সিদ্দিকী। আমি ব্র্যাকে আছি। আচ্ছা আসলে আমার এক্স কলিগ ছিলেন, আমরা একসঙ্গে ব্র্যাকে ছিলাম। আচ্ছা আচ্ছা তো আমি এখন ব্র্যাকে ফাইন্যান্সে আছি, টিম লিড কাজ করছি আর কি আচ্ছা ফাইন্যান্সে। আচ্ছা আচ্ছা, ব্র্যাক তো একটা বিশাল প্রতিষ্ঠান। না ভাইয়া তেমন